গুড ইভিনিং, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো, কেউ কারোর ক্ষতি না করে আছো, ঠিক আছে। প্রচণ্ড শীত পড়েছে, আর আমি সাংসারিক নানা রকম ক্রিয়াকর্মে এতটা বিজি, তার সাথে ছেলের এক্সাম এবং তার জীবনের ভাইটাল টাইম আমার ছেলের, তখন মানে 24 ঘন্টায় ওর মাকে পাশে লাগে। হ্যাঁ, তার বিভিন্ন তার টেনশন হলে তার মা পাশে দাঁড়াতে হবে, তার সেই সময় শারীরিক কোনো প্রবলেম হলে তার মাকে লাগবে, মানে ওই লাইফের ভাইটাল টাইমসগুলো ও মা ছাড়া চলে না। এখনই সেরকমই একটা ওর ফেজ যাচ্ছে, সেই জন্য মাও তাকে নিয়ে একদম জর্জরিত। ক্যামেরা খুলে আসার, ভিডিও করার কোনো টাইম নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই আর কি। যাই হোক, আজকে ভিডিওটা যে খুব বড় হবে কি না বুঝতে পারছি না, শুরু তো করি। তা কাজের একনিষ্ঠতা কাকে বলে? যে কোনো কাজের জানেন তো, একনিষ্ঠতা, একাগ্রতা থাকলে তার উন্নতি অবধারিত, কই রুকনেওয়ালা নেই। ঠিক সেরকম ওয়ার্ল্ড এজ সো কল্ড ওয়াইটির মেন এজেন্ট টিনু রানীর, আমি তার নাম দিচ্ছি দ্য ওয়ার্ল্ড এজ। তো ওয়ার্ল্ড অফ এসের বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে ভিডিও থেকে জানতে পারলাম। রক্তবন্যা, রক্তপাত, তার যে কোনো অ্যাক্সিডেন্ট পীড়াদায়ক, বেদনাদায়ক। সে শত্রু হোক, মিত্র হোক, যারই হোক, তার দ্রুত সুস্থতা, আরোগ্য কামনা করছি। তার সাথে হ্যাটস অফ এই অসুস্থ শরীর নিয়ে ব্লগের জন্য। এবার এটা তাকে আমার জানানো, হ্যাঁ আমি তার ভিডিওস দেখেছি, তার রক্তপাতও দেখেছি। এবার একটা কথা বলি মিসেস ওয়াইটি দালাল ম্যাডামকে, যেভাবে রক্তপাত হয়েছে, মানে তোমার ভিডিওর মাধ্যমে যে এসেছে সেগুলো তুমি না দেখালেই পারতে। কারণ হয়তো জানবে তুমি বলেছো ওয়াইটির রুলস আছে, কোনো রক্ত কিছু দেখানো নয়, ওয়াইটির রুল বাইরে। এটা ওয়াইটির ইউটিউব নিজে থেকেও ডিলিট করে দিতে পারে, এটা তুমি তোমার মাকে বলেছ, ফ্যাক্ট। তাছাড়া ওয়াইটি যখন ডিলিট করেনি বুঝেইছে এটা অ্যাক্সিডেন্টালি কিছু একটা হয়েছে। কিন্তু আমি মনে করি সবাই না রক্ত সহ্য করতে পারে না, আমি নিজেও। আমি তোমার ওই রক্ত যে কাপড়গুলো দেখাচ্ছে না, আমি স্কিপ করে গেছি, কারণ আমি ওগুলো নিতে পারি না। এগুলো অনেক মানুষই রক্ত নেওয়ার ক্ষমতা থাকে না, ওইগুলো আমার মনে হয় না কোনো ভিডিওর কন্টেন্ট হতে পারে। আজকে তুমি নিরপেক্ষ বিচার করবে, কেমন? ওয়ার্ল্ডেসকে বলছি, টিনুর প্রধান এজেন্টকে বলছি, তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হতে পারতো ওটা এতটাই ডিপ কাটা যে ওটাকে স্টিচের পর্যায়ে নিয়ে যেত। তোমার স্টিচ হবে না, আমরা অন্তত আমি বুঝতে পেরে গেছিলাম তোমার চুইয়ে ব্লাড আসছিল। যদি তোমার ফেটে যেত বা সেই লেভেলে হ্যামারেজ হতো, তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না। ব্লগিং কি দূর কি বাদ, তুমি ব্ল্যাক আউট হয়ে পড়ে যেতে, আমার মাথায় লাগা। তুমি যখন ব্লগিং করে প্রতিটা জুতো উল্টানো থেকে, বালতি থেকে, আইস ট্রে থেকে, সিআইডি বাহিনীর মতো প্রতিটা কর্নারে কবিন্দু করে রক্ত পড়েছে তুমি দেখাচ্ছ। তুমি যতই মুখে বলো না কেন, পাচ্ছি না কেন, ভাই তোমার ভেতর থেকে হেভি স্ট্যামিনা ছিল, বহুত স্ট্যামিনা ছিল, না হলে ওইভাবে দেখানো সম্ভব নয়। বা
ওই লেভেলের ব্লিডিং হলে যে গড়িয়ে পড়ছে, ওই গড়িয়ে হয়তো পড়েছে, এটা আমি অস্বীকার করছি না, একটু দেখিয়েছো, কিন্তু সেটা ফিউ টাইমস। ওটা 4:20-25 তোমার হাজব্যান্ড এসছে, স্টিল নাও ততক্ষণ যদি ওইভাবে তোমার ব্রেন থেকে হ্যামারেজ হতো, যে কেউ ওয়াইটির যদি আমার ভিডিও কেউ দেখে, একটু সেন্সিবল পার্সন হলে সে বলবে তুমি ওই জায়গায় সোজা হয়ে দাঁড়াতে পারতো কি না, পারতে না, তুমি পড়ে যেতে, ব্ল্যাক আউট হয়ে পড়ে যেতে। ওটা খুব রিস্ক নিয়ে তুমি কাজটা করেছো, রিস্ক ঠিক বলবো না, তুমি পাচ্ছিলে বলেই করেছো। তবে একটা কথা না বললেই নয়, তোমার একনিষ্ঠতা ব্লগিং অ্যাবসেন্ট তুমি ভাবতেই পারো না, সেটা একটা কথা। দ্বিতীয় কথা, মাঝে মধ্যে কামাই করলে কি তোমার নিজের ওপর কনফিডেন্স নেই, ভিউয়ার্স চলে যেতে পারে? মনে হয় তুমি তোমার নিজের জায়গাতেই স্থির নও, বা নিজের পজিশন নিয়েও তোমার ডাউট আছে যে আমি আজকে ওয়াইটিতে আছি, দুদিন যদি না ভিডিও দিই আমার দর্শকরা আমাকে ভুলে যেতে পারে, মানে এইরকম একটা পজিশন তুমি হোল্ড করছো, নিজের প্রতি কনফিডেন্স নেই। সেই জন্য এই বিভৎস একটা মানে ডেলি ব্লগ তুমি দেখালে, যে ব্লগের বেশিরভাগ টাইমসটা তোমার ব্লাড করে কেটে গেল। আলটিমেটলি বোঝা গেল ব্যাপারটা খুব মাইনরই হয়েছিল, কারণ চুঁয়ে মানে জাস্ট উপরে ব্রেনের ওপরে যে মাথার স্কাল্পের ওপরে যে এটা ছিলকা থাকে সেটাই উঠে গিয়েছিলো, সেখান থেকে তোমার রক্ত বেরিয়েছে। যখন ডাক্তার স্যার যখন ওটা ওয়াশ করছেন তখন জিনিসটা জায়গাটা পুরো ক্লিন হয়ে গেল, কোনো সামান্যতম হোলও খুঁজে পাওয়া যায়নি। তাহলে উনি বলতেন স্টিচ করতে, আমাদের জন্য এসব জায়গায় স্টিচ আছে, আমার এরকম জায়গায় সব স্টিচ আছে, পড়ে ফাঁক হয়ে গেছে, রক্ত বন্ধ হচ্ছে, কোনোভাবেই হবে না, তখন তাকে স্টিচ করতে হয়, এবং কয়েক ঘন্টার মধ্যে, অতক্ষণ স্টে করা যায় না। আর কথা বলা তো দূরই বাদ। তবে একটা কথা বলছি ওয়ার্ল্ডসকে, এটা কন্টেন্ট না বানালে পারতে। পয়সা তোমার খুব দরকার, পয়সা সবারই দরকার আছে, সেটা আমি জানি, কিন্তু এটা যদি অন্য কোনো ব্লগাররা করতো, পড়ে যাওয়াটাকে, ব্লাড দেখানোটাকে কন্টেন্ট করতো, তুমি কি তাদের ছেড়ে দিতে? একদম ওপেন হার্টেডলি তোমাকে আমি আজকে ট্যাগ করে দেবো, আমি চাইবো আমার এই ভিডিওর উত্তর তুমি দেবে যে আজকে ABCD যে কোনো একজন ডেলি ব্লগার তাদের জীবনের এই ইনসিডেন্টটা যদি কন্টেন্ট করে পাবলিশ করতে, এবং সেটা যদি তুমি দেখতে, তুমি কি ছেড়ে দিতে, নাকি তুমিও সেটাকে একদম তার যত না বাহ্যিক রক্তক্ষরণ হয়েছে, তুমি অন্তর্নিহিত রক্তক্ষরণ করতে, ক্ষতবিক্ষত করে দিতে, তাদেরকে ক্ষতবিক্ষত করে দিতে? এইগুলো দিয়ে শিক্ষা নিয়ে নাও। অন্যকে বলবার আগে নিজেকে একবার যাচাই করে নেবে যে ওই কাজগুলো আমি করলে কি করতাম। তাহলে এরপর থেকে যদি কেউ অ্যাক্সিডেন্টালি, যে কোনো অ্যাক্সিডেন্ট, হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, বুকে চাপ লাগা, এনি অ্যাক্সিডেন্টাল কেস যদি দেখায় ওয়াইটিতে, অ্যাটলিস্ট অন্য যে কেউ অবজেকশন দিক, তুমি কোনোদিন আর অবজেকশন দেবে না, কারণ তোমার কাছ থেকে সেই অবজেকশনের পাওয়ার চলে গেল। তবে লাস্টে এটাই বলবো, খুব নিম্ন রুচিসম্পন্ন পরিচয় দিয়েছ ওই রকম ব্লগিং করে। কোনো ডেলি ব্লগার নিম্ন লাইভ দেখাচ্ছে বলে সব কিছু ওপেন করে না, তাদের প্রাইভেট কিছু রাখে। যেমন ইনসিডেন্টটা যদি হয়, ওই ফিউ টাইমসের জন্য তুমি ক্যামেরা অফ করে রাখতে, পরে ওই ঘটনাটা বলে দিতে পারতে, এরকম হয়েছে তাই ডক্টরের কাছে এসেছি। বেশিরভাগ লোক করে। এতক্ষণ ক্যামেরা করতে পারিনি কেন জানেন? এই ঘটনা ঘটেছিল। বিন্দু বিন্দু করে মেঝেতে রক্ত বিন্দু দেখানো, একেবারে সিন্ধু নদী তৈরি করা, এটা কেউ দেখায় না। তুই আর লাকি যে ওয়াইটি থেকে তোমাকে কোনো স্টেপ নিল না এভাবে ব্লাড দেখানোর জন্য। যাক, ভগবানের কাছে প্রার্থনা করে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, লোকের পিন্ডি চটকাতে তাড়াতাড়ি চলে এসো ময়দানে। কারণ তুমি এখনও আজকেও পিন্ডি চটকিয়েছ, কিন্তু সে উদ্যমতায় পিন্ডিটা চটকাওনি, আর কি একটু স্লো মোশনে চলবে। তুমি বলেওছো আমি যে ফোর্স নিয়ে এসে চটকাই, সেটা পারিনি। তোমার এখন তো একটাই পিন্ডি চটকানোর জায়গা হয়েছে, সেটা হচ্ছে সন্দীপ অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যান্ড দ্য ব্লগস। তুমি আজ যে শুরু করলে
পিকনিকের বাংলা গুগল বাবাজি কি বলেছে, আমাকে গুগল দেখতে হবে না। পিকনিকের বাংলা বনভোজন, ছোটো থেকে রচনা লিখতে লিখতে না খাতা শেষ হয়ে গেছে। শীতকালের বনভোজন, বন্ধুদের সাথে বনভোজন, ইংলিশে পিকনিক, প্রচুর প্রচুর এসে লিখেছি আমরা, 1 পাতা 2 পাতা এসে লিখেছি। আমাদের সময় তো 120 ওয়ার্ডস 25 ওয়ার্ড থাকতো না, অনেকটা লার্জ স্কেলে, হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছে এখনও আছে, সিবিএসসি বোর্ডে দেখছি কম। যাই হোক, যে প্রসঙ্গত, তো বনভোজনে মানে সবাই আমরা জানি। তা সেই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে সন্দীপ বারবার পিকনিক কথাটা বলছে না, ওরা এই ওয়ার্ডটার সঙ্গে খুব হ্যাবিচুয়েটেড। তার কারণ উইন্টার হলে ওরা ছাদে গিয়ে, যবে থেকে ওদের ছাদ হয়েছে, তার আগে তো বনে বাদারে ওরাও ঘুরে ঘুরে পিকনিক করতো। টিনা তো পিকনিকের রানী ছিল। পিকনিক হলে টিনা সেই নিজেদের মধ্যে নিজেরা পিকনিক বলো, গ্রামের লোকদের নিয়ে পিকনিক বলো, টিনু থাকতোই। টিনুটা খুব এন্টারটেনিং পার্টস, পিকনিক করতে ভীষণ ভালোবাসত। তা গতবার তুমি চলে যাও গত বছরের ব্লগে, তখন ওদের সবে দোতলার এই ছাদ হয়েছে, ছাদে কাপড় দিয়ে অন্ধকারে ওই রাত্রে কোন ঠান্ডায় টেন্ট করেছে টিনা। টেন্ট করে টিনাই রান্না করলো, কী রান্না করেছে এক্ষুনি আমার মনে পড়ছে না, তবে টিনা রান্না করেছে। আর ওই টেন্টের ভেতর কিষাণু, সন্দীপের বাবা মা সব বসে রাতের খাওয়া দাওয়া হয়েছে, পিকনিক হলো। বিশ্বাস না হলে তোমার মালকিনকে দেখে না, জিজ্ঞেস করো কোন ব্লগটা আছে। ওরা আমার কাছে প্রথম কথা, আমি একটু ক্লিপিং যদি খুঁজতামও পেতামও আমি দিতাম না, কারণ ওই যে বললাম ওয়াইটিতে এখন কেউ কারোর উপকার না করুক, অপকারটা খুব সহজে করছে, সেহেতু আমি দিতাম না। কিন্তু আমি সিকোয়েন্সটা বলে দিলাম, ঘটনাটা বলে দিলাম। তার ফলে এইখানে পিকনিক অর্থ বনভোজন না, এখানে পিকনিকের অর্থ নিজের আভ্যন্তরীণ মনের উদ্দীপনাকে বাড়ানো, কাজের এনার্জি শক্তি বাড়ানো। দৈনন্দিন ওই রান্নাঘরে রান্না করছি, খাচ্ছি, ওই সিঙ্কে মাছ ধরছি। পিকনিক মানে ডেলি রান্নার থেকে একটু আলাদা, অথচ আমরা রান্না করলাম। এইখানে পিকনিকটা ওই অর্থে প্রয়োগ হয়েছে। সব কিছুই গুগল বাবাজি বা তথাগত ভাবে বিচার না করে যখন ব্লগ করছো, ওই যে বললাম কালকে ব্লগেই মনে হয় বলেছি, তোমার কালচার শিক্ষা দীক্ষাটা খুব কম। একটু মনের ভেতরে মানুষ ওই কী চাইছে, কেন করছে, আভ্যন্তরীণ অ্যানালিসিস করে কথা বলবে, দেখবে ব্লগের মধ্যে নতুনত্ব থাকবে, শুধুই নিন্দা থাকবে না। এক্ষেত্রে এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। এবার আবারও বলছি, এই সন্দীপের এই পিকনিক কথাটা হচ্ছে নিজের এনার্জি বা পাওয়ারটাকে বাড়ানো। আমাদের তো রোজ একঘেয়ে কাজ করতে ভালো লাগে না, সব মানুষের। ডেলি একটু বৈচিত্র্য আনলেই কাজের এনার্জি বেড়ে যায়। কিচ্ছু না, তুমি ধর একরকম ঘর সাজানো, জাস্ট ঘরটাকে একটু রিমডেলিং, একটু সাজিয়ে দাও, এই হাঁকামাল উহা কামাল, দেখবে সেই ঘরের যেন কি দারুণ লাগছে, কি এনার্জেটিক লাগছে, ঘরটা দিয়ে শুতে বেশ ভালো লাগছে। বা খেতে করান, ডাইনিং টেবিলটা যে রাইট সাইডে ছিল যে লেফট সাইড করে দেওয়া, এটা ভালো লাগছে। একটু পরিবর্তন, লাইফে একটু পরিবর্তন, আইসাইট, মেন্টাল সবেই একটা রিফ্রেশমেন্টে কাজ করে, এনার্জি বাড়ায়, পাওয়ার বাড়ায়, কাজ করার উদ্দীপনা বাড়ায়। এক্ষেত্রে এটাই হচ্ছে পিকনিক। একটু ছাদে খোলা আকাশের নিচে একটু ধুলোবালি পড়বে, হ্যাঁ, ওখানে যেহেতু জলের অসুবিধা, মাছগুলো নিয়ে অনেকে তো পুকুরের মধ্যে গিয়েও পিকনিক করতে গিয়ে ধোয়, ওই বেসিনটা একটু মুখ ধোয়ার পারপাসে ইউজ হয়। তা হ্যাঁ, এটুকু বলতে পারি সন্দীপ বেসিনে মাছটা না ধুলেও পারত। যাই হোক, পিকনিক মানে ছাদে হচ্ছে, সমস্ত ঘটনাটাই ছাদে ঘটিয়েছে, ওই জন্য একটু রেগুলার লাইফ থেকে বেরিয়ে গিয়ে একই কাজ করলো, একটু অন্যভাবে করলো, সেটাকে ওরা পিকনিক করলো। তবে এই কথাটা ওদের ব্লগের শীতকালের একটা পেটেন্ট কথা। ওরা ঘরে আলাদাভাবে, যদি ওরা বাইরে, তখন ছাদ হয়নি, বাইরেতে খাটিয়া পেতে খেত রোদের মধ্যে, সেটাও ওদের পিকনিক ছিল। তো তুমি তো ডেলি ব্লগার ছিলে না, ডেলি ভিউয়ার্স ছিলে না টিনা সন্দীপের চ্যানেলে, ফলে তুমি অনেক কিছু জানো না। এটা রিমাইন্ডার দিয়ে দিলাম। পিকনিক অর্থে
নিজের মনকে উদ্দীপিত করা, নিজের ভ্যারিয়েশন এনে কাজ করা, একঘেয়েমি কাজ থেকে নিজেকে চেঞ্জেস জানা, নিজের মনের আনন্দ নিয়ে আসা। আর যে কাজ যেরকমভাবে কাজ করলে নিজের মনে আনন্দ হয় সেই কাজে বাধা কেন, তাই না? সেটা হলোই না তাদের মতো করে পিকনিক মানে যে একদম ডিকশনারি মেনে, গুগল বাবাজি মেনে পিকনিক করতে হবে এরকম মায়ের দিব্যি কে দিয়েছে ভাই আমি জানি না। নিজের মতো করে আনন্দ করে খুঁজে নেওয়ার মধ্যেও পিকনিক হয়ে গেল একটা পার্ট। আর একটা, তুমি অবলীলাক্রমে বলো চোর ছেলেটার বাবা, জানি না তোমার কাছে পুলিশ কোনো স্টেটমেন্টস দিয়েছে কিনা যে প্রুভড সন্দীপ চুরি করেছে, সন্দীপ চোর, হয়তো প্রুভড, সেই জন্যই সবসময় ওকে চোর মায়ের ছেলে চোর ছেলেটা এইভাবে ওকে সম্বোধন করো। আমার মনে হয় সন্দীপ একজন নামকরা ব্লগার, রেসপেক্ট ভিউয়ার্সদের কাছ থেকে রেসপেক্ট পাওয়া ওর অধিকার। তবে অবশ্যই যারা ডেইলি ব্লগিং করে তাদের ভিউয়ার্স ফরেও থাকবে, অ্যান্টিও থাকবে। তো যারা অ্যান্টি ভিউয়ার্স তাদেরকে রিকোয়েস্ট, সম্মান করতে না পারো অসম্মান করো না। ব্লগিং দেখছো চুপচাপ বেরিয়ে যাও। আমি যেমন টিনার ব্লগস দেখি না, কারণ দেখার প্রয়োজন মনে করি না। আনুষঙ্গিক এত ক্লিপিং এসে যায় আমি বুঝে যাই সারমর্ম কী আছে ওর ব্লগে, দেখি না। আর যখন দেখিও তার আভ্যন্তরীণ চরিত্র নিয়ে আমরা কথা বলি না। তার বলা হয় গামলামুখী, কুমড়ো পটাশ, কুমড়ো জাস্ট তার ওই গুলুমুলু চেহারাটাকে হাইলাইট করা হয়। আর তার বয়ফ্রেন্ডকে আমরা বুঝে যাই, এখানে আছে সেটা আমরা বুঝিয়ে দিই, এখানে আছে ওখানে। এর বাইরে তুমি ব্যভিচারিণী, তুমি একটা বিয়ে করে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে লিপ্ত হয়েছো, তুমি একটা কি বলবো বেশ্যা, পতিতাই, যে যত বাজে বাজে মেয়েদের বলা যায় না, আমরা কেউ কোনো টিনার অ্যান্টিভিউয়ার্সরা টিনাকে ইনসাল্ট করে না। তার শুধু একটা কথাই তারা বলে যে তুমি এরকম কাজ করলে কেন, তো সুন্দর সংসার ছেড়ে এলে কেন, বা তার কাজগুলো ক্লারিফিকেশন করে কি ঠিক কি ভুল, কিন্তু বারবার তাকে ব্যভিচারিণী, স্বৈরাচারিণী, বিভিন্ন পুরুষের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য আর যা কথাগুলো বলা যায় সেগুলো বলে তাকে হার্ট করে না। হোপফুলি সন্দীপের যারা অ্যান্টিভিউয়ার্স তাদের কাছ থেকে এইটুকু আমরা রেসপেক্ট আমরা আশাই করতে পারি, প্রমাণিত যখন হয়নি সে চুরি করেছে কিনা, তখন তাকে চোর আখ্যা দেওয়াটা মনে হয় না ঠিক হবে। প্রমাণিত হলে হ্যাঁ সত্যি টাকা চুরি করেছে, তখন নয় আপনারা বললেন, ততদিন তোলা থাকলো না এই কথাটা। ঠিক আছে, এটা ওয়ার্ল্ডলেসকে আমার জাস্ট রিকোয়েস্ট করা, যে যেভাবে নেবেন। এই একটা অবজেকশন, চোর বলবেন না প্লিজ। কেন বলবেন না তার কারণটাও বলে দিলাম। এবার তার বাবাকেও অ্যানালিসিস করছেন, তার বাবা কুড়িয়েছিল, সোমালি নাকি বলেছে, সম্ভবত আমি যেটুকু জানি সোমালি, ওর নামটাও তো নেওয়া যাবে না, মিসেস অধিকারী মোস্টলি কুড়ে বলেনি, বলেছেন মন, মানে উনি হচ্ছেন নিজের মনের আন্ডারে চলেন, মানে মন খামখেয়ালিপনা আর কি, এক কথায়। আজ ইচ্ছা হলো এটা করলাম, কাল ইচ্ছা হলো এটা করলাম, কারণ উনি পেশা একজন চিকিৎসকও ছিলেন, কিন্তু চিকিৎসা করেননি, খামখেয়ালি মানুষ ছিলেন। কুড়ে কথাটা তার মেয়ে কখনো উচ্চারণ করেনি। তিলকে তাল করে ব্যক্ত করবেন না, যখন যে কথাটা বলবেন সেটা হোপফুলি চেষ্টা করবেন প্রুভড সমেত কথা, ঠিক আছে? কুড়ে কথাটা বলেনি। আর এত বড় পিতৃতুল্য একজন মানুষকে সমালোচনাটা আমার মনে হয় না করাটাই সুশিক্ষার পরিচয় বহন করে। এসওয়ার্ল্ডকে বলছি বা টিনুর প্রধান এজেন্টকে বলছি, কেন বারবার সন্দীপের বাবাকে আপনি খোঁচা মারেন? কি করেছে আপনার? উনি একজন আপনার বাবার থেকেও হয়তো বয়সে বড়,
পছন্দ আপনার নাই হতে পারে, বিশ্বে সবাইকে সবার পছন্দ হবে, কোনো কথা নেই, কিন্তু বারবার তাকে ইনসাল্ট করবেন না। উনি ব্লগে কোনো ইনসাল্টিং কাজ করেন না যে ওনাকে বারবার আপনি ইনসাল্ট করছেন। উনি কেন পড়তে পারেন না, ওনার পারিবারিক কন্ডিশন কীরম ছিল, অর্থনৈতিক অবস্থা কী ছিল, আজ থেকে ওই প্রত্যন্তর গ্রামে 60-70 বছর আগে সত্যিই পড়াশোনার চল ছিল কি না আমরা কিছু জানি না। অতএব এই কথাগুলো বলাটা অবান্তর নয় যে উনি শিক্ষা নেননি, অতএব ওনার ছেলেকে 8 পর্যন্ত পাশ করিয়েছে। কি সন্দীপ যে 8 পর্যন্ত পাস, সন্দীপ কি ওই পর্যন্তই রেজাল্ট দেখিয়েছে সোশ্যাল মিডিয়া? 8-এর পর 9-এর আর কোনো রেজাল্ট নেই। এই 8 পর্যন্ত পাস কথাটা কার থেকে এসেছে, কার মুখ থেকে শুনেছেন বলুন তো? সত্যি কথা, তার মিসেস এক্স ওয়াইফের কাছ থেকে, তাই তো? তাই এক্স ওয়াইফ যে কথাগুলো বলছে সেগুলোই বেদবাক্য বলে ওই ছেলেটার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন? ওকে বলেছে আমি 8-এর পর আর পড়াশোনা করিনি। তাহলে সন্দীপ তুমি যদি আমার ভিডিও দেখো এসে বলে দিও তো তোমার শিক্ষাগত যোগ্যতাটা। তবে একটা কথা বলি, মানুষ হতে গেলে না পুঁথিগত বিদ্যার থেকে মনের পড়াশোনাটা অনেক বেশি দরকার। পুঁথিগত বিদ্যা অনেকের অনেক থাকে, কিন্তু তাদের রুচিগত বিদ্যা এতটাই কম থাকে, সেখানে পুঁথিগত বিদ্যা যাদের অনেক বেশি থাকলেও সেটা ম্লান হয়ে যায়। সন্দীপের শিক্ষা, সন্দীপের দীক্ষা, সন্দীপের কালচার আমার তো মনে হয় অনেক রুচি অনেক সফিস্টিকেটেড এডুকেটেড পার্সনের থেকে লক্ষ গুণে বেশি। আমি অনেক এডুকেটেড পার্সনকে দেখেছি যারা ন্যূনতম ম্যানার্স কার্সি কিছু তো জানেই না, আতিথেয়তা জানে না। আমরা প্রচুর আমাদের নলেজে আছে। সেই জন্য সবাই একটা মানুষকে বিচার করতে গেলে সবসময় তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করতে হবে তার কোনো মানে নেই। সেটা একটা পার্ট, ডেফিনেটলি একটা পার্ট, কিন্তু একটা মানুষকে যখন বিশ্লেষণ করবেন তার চারিত্রিক দোষ গুণ, তার শিক্ষাগত যোগ্যতা, তার আচার ব্যবহার সব কিছু ইনক্লুডেড হয়ে যায়। সেহেতু এরমভাবে অহেতুক সন্দীপ আর সন্দীপের বাবাকে ফার্দার কুলসিত করবেন না। এক তো চোর প্রমাণিত, যেটা হয়নি সেইভাবে কথা বলবেন না প্লিজ। এবার রইল কৃষাণুবাবু, বাবা মা ছেঁড়া কাঁথায় শুলেও সন্তান যেন সোনার কাঁথায় শোয়, সবাই সেটা স্বপ্ন দেখে। সে রাস্তার ফুটপাতে যে থাকে সে ভাবছে আমি ফুটপাতে ভিক্ষাবৃত্তি করে ছেলে মেয়েকে মানুষ করছি, আমার ছেলে যেন ওই অট্টালিকাটা বানাতে পারে। সব বাবা মার স্বপ্ন থাকে, এখানে সন্দীপদের সেই স্বপ্নই আছে। ন্যাচারালি ভিউয়ার্সরা কী বলছে, শুধু এস ওয়ার্ল্ডকে বলছি, ভিউয়ার্সদের কথাটাকে অতটা প্রায়োরিটি তো দিতেই হবে। ভিউয়ার্সরা আমাদের ইউটিউবে মেন হর্তাকর্তা বিধাতা, কিন্তু কোনটা প্রায়োরিটি দেবে কোনটা প্রায়োরিটি দেবে না একটু অ্যানালিসিস করে তারপর সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনটা খুলো। কারণ তুমি তো এখন নির্ভর করে আছো, তোমার কন্টেন্ট নির্ভর করে আছে সন্দীপের পিন্ডি চটকানো, সন্দীপের কমেন্ট সেকশন চটকানো, এছাড়া তো তোমার কোনো কন্টেন্ট নেই। তো সেই কন্টেন্টটায় ঢোকার আগে কমেন্ট সেকশনটাকে জাজ করে নেবে কোনটা অথেন্টিক, কতটা অথেন্টিক কোন কমেন্টসটা, যেটা সত্যি সবার সামনে সোশ্যাল মিডিয়ার সামনে বলা যায়। তাহলে আমার মনে হয় তোমার ব্লগের উপস্থাপনা বা তোমার ব্লগের স্ট্যান্ডার্ডটা একটু হাই হয়। ঠিক আছে, অন্যের কমেন্ট সেকশন অ্যানালিসিসের মধ্যে কোনো বাহুল্যতা আছে বলে আমি অবশ্য মনে করি না। তাও যদি নিজের কমেন্ট সেকশন দেখতে, তোমার নিজের কমেন্ট সেকশনটা নেগেটিভ কমেন্টস ভরে রয়েছে। আমি ইচ্ছা করলে এখন তুলে বলতে পারতাম, একদিন বলেছি, কিন্তু আমার মনে হয় আমি একদম নতুন বিগিনার্স হয়ে ডেলি এক জিনিস নিয়ে কপচানোর মধ্যে কোনো কী বলবো, কোনো আধুনিক কোনো রুচি আছে ওর মতো। ডিফারেন্স চেষ্টা করবো। আমরা যখন কন্ট্রোভার্সি করছি, কন্ট্রোভার্সির টাইপসটা ডিফারেন্স ডেতে ডিফারেন্স হোক, তাহলে মানুষের শোনার আগ্রহটাও বাড়বে, এটুকু আমার ধারণা। তাতেই আমাকে বোরিং আখ্যা দিয়ে দিয়েছে, যেহেতু আমি চিৎকার করে চেঁচামেচি করে গালাগালি দিয়ে রুডলি বিহেভ করতে পারি না। অনেকে এটা চায়। এখন এক একজনের ডিম্যান্ড এক এক রকম, আমার পক্ষে তো সবার ডিম্যান্ড পূরণ করা সম্ভব নয়। আমি আমার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে এগিয়ে যাব, তাতে যার পছন্দ হবে ওয়েল অ্যান্ড গুড, যার ভালো লাগবে না আই এম সরি, এর বাইরে তার কিছু আমার বলার নেই। তো তোমার যখন কমেন্ট সেকশন চটকানোটাই মেন
টার্গেট হয়ে গেছে, তাহলে কমেন্ট সেকশনটা আগে ভেরিফাই করে নাও কোনটা নিয়ে আমি বলা যাবে। সব কমেন্ট সেকশন অ্যাকসেপ্টেবল হয় না বা ওয়েট থাকে না। তাই সন্দীপের কমেন্ট সেকশন যখন সার্চ করবে বুঝে সার্চ করো, ভিউয়ার্সরা কী বললো সেই নিয়ে নাচবার কোনো দরকার নেই। আর কমেন্টসের মধ্যে অনেক ফেক আইডি থাকে, অর্ধেক কমেন্টস যে তোমার নয় তার বা কে জানে, তাই না? তুমি তোমার ফেক আইডি দিয়ে অর্ধেক কমেন্টস, 400টা কমেন্টসের মধ্যে 150টা তোমার ফেক আইডি দিয়ে চালানো আছে, সেগুলোই তুমি আবার বলতে শুরু করে দিয়েছো। হতেও পারে, তাই না? কন্টেন্টের জন্য মানুষ কী না করে, যদি রক্তপাতই দেখাতে পারে আর কী না করতে পারে, তাই না? তাহলে ওয়ার্ল্ডলেস কতগুলো কথা আজকে বললাম, পিকনিকের মানে বললাম, সন্দীপকে চোর না বলার কারণ বললাম। সন্দীপকে চোর বললে আমাদের সন্দীপের এক্স ওয়াইফকে ব্যভিচারিণী, পতিতা, একটা স্বামী একটা একাধিক পুরুষের সাথে সঙ্গ যে নেয় তাকে ওইসব নামে আখ্যা দেওয়া হয়, ঠিক আছে? তাহলে সেসব তো আমরা ওকে বলি না। তো হোপফুলি আমরা যখন বলছি না, তুমিও সন্দীপকে কোনো বাজে কথা বলবে না। এবার সন্দীপের বাবা, সে আজ থেকে 60-70 বছর আগে কী পরিবেশে, অজগ্রামে কী পরিবেশে উনি জন্মগ্রহণ করেছেন, কী পরিবেশে উনি বড় হয়েছেন, সেগুলো আমরা কিছু জানি না। কেন উনি শিক্ষা দীক্ষা নেননি, এত বড় উদ্ধত্ত অ্যানালিসিসের মধ্যে এত বড় উদ্ধত্ত, আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি রাইটস নেই একজন সিনিয়র সিটিজেনকে অ্যাটাক করার মধ্যে, কোনো বাহুল্যতা আছে? এটা একটা কার্সির মধ্যে পড়ে, এগুলো টেকনোলজি বা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতা বজায় রাখা যায়। আচ্ছা, থার্ড, কৃষাণুর বড় হওয়া। ওই যে বললাম, প্রত্যেকটা বাবা মা চেষ্টা করে আমি যদি ছেঁড়া কাঁথায় শুই, আমার ছেলে যেন সোনার কাঁথা লাখ টাকার কাঁথায় শুই অট্টালিকা বানাতে পারে। কৃষাণুর মাও ভেরি সরি, কৃষাণুর বাবা সেই চেষ্টাই করছে, বা তার বাড়ির লোকেরও সেই চেষ্টাই করছে। তুমি আর একটা কথা বলেছো, তার সাথে সাথে অ্যাক্টিভিটি থাকলে কি দেখাতো না? স্কুল থেকে অ্যাক্টিভিটি মানে দেখিয়েছে কি না? প্রসঙ্গত বলে রাখি, ওর অ্যাক্টিভিটি নিয়ে আমি একটা ভিডিও নামিয়েছি, ছোদা ছোদা লাইন। আমি বলেছি ছোদা ছোদা লাইন, এটা আমার মনে হয় বুধবারের ভিডিওতে মনে হয় আমি বলেছি ছোদা ছোদা লাইনের কথাটা। তো আমার ভিডিওসটা দেখে আসবে। ওই ছোদা ছোদা লাইনটা যেদিন কৃষ্ণ বলেছে, আমি বলছি ছোদা ছোদা লাইন করতে, সেটা ওর স্কুল অ্যাক্টিভিটিসই ছিল, সেটা সন্দীপ দেখিয়েছে। নয় ব্লগটা মিস করেছো, আর নয় ব্লগিং স্কিপ করে দেখেছো, ফলে কৃষ্ণ বাবার স্কুলের অ্যাক্টিভিটিস বা হোমওয়ার্কটা তুমি জানতে পারোনি। আজকে আমার টার্গেট হচ্ছে এস ওয়ার্ল্ড বা টিনুর প্রধান এজেন্টের ব্লগকে ক্রিটিসাইজ করা। হোপফুলি অনেকগুলো আমি ক্রিটিসাইজ করলাম, তোমার যে যে পয়েন্টসে তুমি অ্যাটাক করেছো। আর কি আছে আমি অ্যাট প্রেজেন্ট মনে করতে পারছি না, অ্যাট প্রেজেন্ট আমার মাথায় আসছে না। তুমি অনেকগুলো কথা তো বলো, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা, আমাকে আবার সেখান থেকে ছাঁকনি দিয়ে ছাঁকতে হয়। এবার ছাঁকতে গিয়ে আমার অ্যাট প্রেজেন্ট মনে পড়ছে না। তবে ভিউজ সন্দীপের ভিউজ কম, তার এক্স ওয়াইফের ভিউজ বেশি, কারণ সন্দীপের আর মানুষ বেশি দিন দেখবে না। সন্দীপকে নিয়ে এসছে, চ্যানেল গ্রো করেছে তার দিদির জন্য, তার বইয়ের জন্য, এই পয়েন্টসটা বলেছে। ইয়াস, তাহলে সন্দীপের বউকে মানে এক্স ওয়াইফকে কে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছিল? সন্দীপের দিদি। তাহলে বউ কি তখন একা একা এসেছিল? বাপের বাড়ি থেকে চ্যানেলটা নিয়ে আসেনি, শ্বশুর বাড়িতে এসে চ্যানেলটা বিল্ড আপ হয়েছে। তাহলে এটা শ্বশুর বাড়ি থেকে পাওয়া, যে ফেস ভ্যালু বলছে না, শ্বশুর বাড়ি থেকে পাওয়া। ফেস ভ্যালুতে তার পপুলারিটি বেড়েছে, ফেস ভ্যালু বেড়েছে, তার ভিউয়ার্স বেড়েছে, হতেই পারে। তো সেটা ভাঙিয়ে সে এখন খাচ্ছে, কিন্তু সে ভেবেছিল সন্দীপ কিছুই করতে পারবে না, পুরোটাই তার উপর ডিপেন্ড ব্লগটা, কিন্তু সেটা কিন্তু মিথ্যে প্রমাণিত হয়ে গেল। সন্দীপ একা ব্লগ চালাতে পারে, দেখিয়ে দিল। আমি একটা ভিডিওতে বলেছিলাম সন্দীপ ক্যামেরা ফ্রেন্ডলি নয়, খুব একটা নয়,
কতগুলো ব্লগে সেটা জানা যায়, সেটা তুমি তো জানবে না। টিনার যেদিন ছেলে হলো, ইয়েস কিষাণু হলো, তো সেদিন তো টিনা না হসপিটালে ভর্তি, ও তো আর ব্লগিং করতে পারছে না। তো সন্দীপ ছেলেটাকে সেদিন দেখাতে পারি না, কোভিড সিচুয়েশান ছিল, বলেছিল খুব খারাপ লাগছে, আমি ছেলেকে দেখাতে পারিনি, সিস্টার আটকাচ্ছে, আমি পরের দিন দেখাবো। এই কদিন তো টিনা ব্লগ করতে পারবে না, একটু আমাকে অ্যাডজাস্ট করো, আমি একটু করবো, আমি যেরকম টিনার মতো তো ভালো পারবো না, আমি একটু করে দেবো, মানে যেন মিনতি করছে যে আমি করে দেবো। ও কখনো জাহির করতে আসেনি আমি দারুণ পারি, কারণ ওর সুপ্ত মনে সবসময় মনে হয়েছে যে স্কেচটা ও করে দিচ্ছে কীভাবে কোথায় কী কথা বলতে হবে, কী করতে হবে, কিন্তু অ্যাক্টিংটা মানে ক্যামেরা ফ্রেন্ডলিটা টিনু বেশি বলে টিনুই করবে, কারণ একটু চমক ছিল মেয়ে, আজকে টিকটক করতো আগে, সেই হিসেবে টিনু এগিয়ে আসতো। তার মানে এটা নয় যে ওর জন্যই ওদের ব্লগিং চলতো। আমি একটা কথায় কিছুদিন একটা আগে ভিডিওতে বলেছি যে ওদের ভিউজ কিন্তু লাস্টের দিকে টিনু কমিয়ে আনছিল, ইন্টেনশনালি ভিউজ কমিয়ে আনছিল। তার মানে ওই মেয়েটা ইচ্ছে করলে অনেক কাণ্ড কারখানাই করতে পারে, ভিউজ বাড়ানো ভিউজ কমানো। এখন যেটা টিনুর চ্যানেলে টিনু করছে, এমনভাবে ব্লগিংটা করছে, সবাইকে নিয়ে ঠুয়ে করছে। টিনুর ব্লগিং ভিউজ বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যে একটু কিউরিওসিটি মানুষের মনে। কারণ সন্দীপ তো খুল্লা সব দেওয়া হচ্ছে, কোণে কোথায় কী আছে, কোথায় কী হচ্ছে, কোথায় কী না, একদম ক্লিয়ার কাট। কিন্তু টিনুর ব্লগে একটা 5 জনের দেখিয়ে সবসময় একটা ড্যাশে 6 জন চলছে। এই 6 জন ব্যক্তিকে ফাইন্ড আউট করার জন্যই ওর ব্লগে গিয়ে সব ছানবিন করছে, মানে সবাই আর কি গোয়েন্দা হয়ে গেছে। প্রত্যক্ষভাবে তো দেখতে পাচ্ছে না, পরোক্ষভাবে কী করে ওর উপস্থিতি টের পাওয়া যায় সেটা জানার জন্য ওর ব্লগে ভিড়টা মেনলি হচ্ছে, এটা কিন্তু আসল কারণ। তবে সেটা বেশি দিন হবে না। তবে হ্যাঁ, একটা দেখতে যাই হোক, একটা গুল্লুগাল্লা মিষ্টি মেয়ে, সে ব্লগে ইন্ট্রো দিত, ভিউজ তো তখন হতোই, সন্দীপের ব্লগেও ভিউজ হতো। তবে এখন খারাপ কিন্তু হচ্ছে না, সন্দীপের ব্লগে ভিউজও খারাপ হচ্ছে না। সন্দীপ একা যথেষ্ট ভালো ব্লগ করছে, আর কি বলবো, বাড়ির সমস্তটা কিছু নিয়ে ব্লগ করছে, মানে ঢেকে ঢুকে ব্লগ না। সন্দীপের এক্সওয়াইফের ব্লগের মধ্যে ভিউজ হচ্ছে একটি কারণ, 6 নম্বর ব্যক্তির অনুসন্ধান চলছে, কোথায় সে খুঁজে পাই কি, এই ব্লগে পেলাম না, ওই ব্লগে দেখি, ওই ব্লগে পেলাম না তো সেই ব্লগে দেখি, এই অনুসন্ধান করতে গিয়ে ওই ব্লগে ভিউজ বাড়ছে। যেদিনকে অনুসন্ধান হয়ে যাবে, যেদিনকে সে প্রকাশ্যে এসে যাবে, তারপর থেকে ভিউজ আর বাড়বে বলে মনে হয় না। ভালোবেসে ভিউজ হওয়া আর জাস্ট কিউরিওসিটিতে ঘৃণা করে ভিউজ হয়, দুটোর মধ্যে না মনে হয় ডিফারেন্স আছে। তা কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, দুজনের কমেন্ট সেকশন ঘাঁটলেই বোঝা যায়। ঠিক আছে, হয়ে গেল তোমার ব্লগিংয়ে ভিউজের ব্যাপার। আর একটা বলে দিই, আত্মীয় স্বজন গ্রামবাসী কেন তালা দিয়ে ওপরে গেল? জীবজন্তুরা তো তালা খুলতে পারে, এক্স্যাক্টলি তাই, জীবজন্তুকে আর তালা খুলতে পারে নাকি? শুধু কি গ্রামবাসী? ওই বাড়িতে ওখানে সেলসম্যান আসে না? দই, চানাচুর, মিষ্টি, ফুচকা হামেশাই যায়, খোলা জায়গা, ঢুকে পড়লো, এটা একটা কথা? আমার বাড়ির সেফটি সিকিউরিটি সেটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক করে দেবে, আমি তালা খুলে যাবো না, তালা দিয়ে যাবো না, খোলা রেখে দিয়ে যাবো, এটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক করবে? বাবা, জানা ছিল না কন্ট্রোভার্সি পাওয়ার ক্রিয়েটারকে ইউটিউব এত পাওয়ার দিয়ে দিয়েছে, তার বাড়ির সেফটি সিকিউরিটি দেখার দায়িত্ব এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে গেছে। কি মুখের মতো কথাবার্তা! সে চালা দিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীদের সঙ্গে তাদের কোনো রিলেশনস নেই। কেন কিছুদিন আগে বছরপুরের মেলাতে গেল, গ্রামবাসীদের সাথে গেল, চোখে দেখেনি? সন্দীপ তো অনেক পরে গেছে, সন্দীপের মা টোটো করে, সন্দীপের ওই কাকি, তাছাড়া গ্রামের অনেক লোক গেছিল বছরপুরে যে মেলাটা হলো, দেখনি চোখ দিয়েছে না, সেগুলো নজরে পড়ে না। তালা দিল কেন? বোকার মতো কথাবার্তা। ওই যে বললাম না, তোমার এখন পিন্ডি চটকানো দুটো বিষয় হয়েছে, সন্দীপের বাড়ির, সন্দীপের ক্যারেক্টার্স আর ওর কমেন্ট সেকশন। তাই যদি করো, বুঝে করো।
একটু বুঝে করো, তাহলে আমার মনে হয় বেটার হবে, তোমার নিজের আপডেটেশন। আর ফার্দার ডেলি ব্লগিংয়ে কোনো অ্যাক্সিডেন্ট দেখিও না। এটা সিম্প্যাথি কার্ড, এইভাবে সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ বাড়ানোর মধ্যে তোমার অর্থ হয়তো উপার্জন হলো, কিন্তু তোমার সম্মান এমনি তো একদম বালতির তলায় গেছে, ওরা মাটির তলায় চলে যাবে। ওটাতে কারো সিম্প্যাথি আসে না, লোকে বলবে অতিরিক্ত অসভ্যতামি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকেও হাইলাইট করছে পাবলিকলি। দুদিন কমিউনিটি পোস্ট দিয়ে আমি অসুস্থ, দুদিন ব্লগ দিতে পারবো না, এই আমার হয়েছে, এটা যদি একটু লিখে দেওয়া যায়, তাতে আমার মনে হয় তোমার ভিউজ যদি এখন 2 গুণ বাড়ে তখন 6 গুণ বাড়তো যদি অফ করে দিয়ে করতে। এটা আমার মনে হয়, এটা আমার ধারণা। যাক, এর বেশি কিছু বলবো না, মেমারি অলরেডি ফুল দেখাচ্ছে মোবাইলে, অনেক আবার ডিলিট করে আমাকে এডিট করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ওয়ার্ল্ডলেস মানে টিনুর প্রধান এজেন্টকে, তার ব্লগগুলো ক্রিটিসাইজ করাই আমার ফার্স্ট টার্গেট ছিল। আর অন্যদিকে আমি আজকে হাঁটলাম না। হোপফুলি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, যাতে আর বেলায় নোটিফিকেশান অন করে রাখবে। আমি তো ডেলি ব্লগস ঠিক প্রপার টাইমেও দিতে পারি না, যখনই দিই তোমাদের কাছে যাতে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো, এটুকু আশা করতেই পারি, তাই না? আর এত ভালো কমেন্টস, এত লোকের ভালো লাগছে, যেটা আমাকে খুব ইন্সপিরেশন দিচ্ছে ব্লগ করার জন্য বা কিছু কথা বলার জন্য। একজন দুজন নেগেটিভ বলতেই পারে, সেটা তাদের মতামত নিশ্চয়ই জানাবে, আমি সেগুলো রেকটিফাই করার চেষ্টা করব। তবে দাদা যিনি বোরিং বলেছে, তার পক্ষে আমার নিচে কুদে ব্লগ করার সময় মানে অভ্যাস নেই। ওভাবে লাউডলি চিৎকার করে, যে মানুষটা চেঁচিয়ে কথা বলতে পারে না, সে কী করে ব্লগিংয়ে এসে চিৎকার করবে আপনি বলুন তো দেখি? আমি তো ওই রকম দ্বিচারিতা করতে পারবো না। ডেইলি ব্লগে কেঁদে কেঁদে কথা বলবো, কন্ট্রোভার্সি করতে এসে একদম ঝগড়ুটে মুডে কথা বলবো, আমি তো সেই জিনিস করতে পারবো না। আমার একটা মুড কি মেনটেন করতে হবে, ঠিক আছে? যেদিন খুব রেগে যায় একটু আধটু প্রকাশ আপনারা পেয়েই যায়। যাই হোক, আজ যেখানেই রাখছি, অনেক কাজ, আবার আমাকে ময়দানে নামতে হবে। একটু সময় বের করে আপনাদের সাথে একটু গল্প করে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁধে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর লাইক, কমেন্টস, শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ এগেইন, গুড নাইট।